ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। তানভীর, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই রাখাইনে মানবিক করিডোর বা হিউম্যান করিডোর নিয়ে বেশ আলোচনা সমালোচনা, মানে এই শব্দটা বারবার ঘুরে ফিরে আসছে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে, এই হিউম্যান করিডোর জিনিসটা আসলে কি? হ্যাঁ, এটি আসলে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুব আলোচিত একটি বিষয় যে রাখাইনে যাওয়ার জন্য একটা হিউম্যান করিডোর যেটি বাংলাদেশের মধ্যে থেকে যাবে। আসলে হিউম্যান করিডোরটা কি, এটা বেশ জটিল, যে এটা আসলে কতটা মানবিক, কতটা এটা স্বার্থ সংশ্লিষ্ট বা কতটা এটা ধ্বংসাত্মক হতে পারে কিনা, এমন অনেক প্রশ্ন কিন্তু আসছে। তবে মূলত জাতিসংঘের অধীনে আসলে এই ধরনের হিউম্যান করিডোর তৈরি করা হয়। অর্থাৎ আপনি জানেন যে রাখাইনে কিন্তু একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং ইন্টারনাল যুদ্ধ, যেটা আরাকান আর্মি অনেকটাই বলা যায় বিদ্রোহীরা সেই জায়গাটা দখল করে নিয়েছে এবং হচ্ছে যে 90% মতো জায়গা এখন আরাকান আর্মির দখলে, শুধু হয়তো রাজধানীর কিছু অংশ বাদে আর পুরোটাই আসলে রাখাইনের ওই দখলে চলে গেছে। এখন এখানে একটা সম্ভাব্য মানে দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং জাতিসংঘ মনে করছে যে এই দুর্ভিক্ষটা হয়তো খুব শীঘ্রই দেখা দিতে পারে। তো তাহলে সেখানে খাবার, রসদ এগুলো যে সরবরাহ করতে হবে, সেই জন্য একটা নিরাপদ একটা রুট তাদের দরকার। তো সেটা যেহেতু পুরো আপনি জানেন যে বার্মাতেই কিন্তু এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট গোষ্ঠী, তাদের যে বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা নামে যুদ্ধ করছে তারা। তো এর মধ্যে এখানে যদি খাবার সহায়তা এগুলো পৌঁছাইতে হয়, তাহলে আসলে বাংলাদেশের ভেতর থেকে যে আমাদের বর্ডারটা আপনি জানেন যে কক্সবাজারের পাশে যে বর্ডারটা, সেই বর্ডারটা দিয়ে যদি সেখানে এইগুলো পৌঁছানো যায়, এই করিডোরটা তৈরি করা যায়, সেটা হবে হচ্ছে মানে সবচেয়ে সহজ একটা ব্যাপার হবে। তো জাতিসংঘের উদ্যোগেই মূলত এই চিন্তাটা করা হচ্ছে। কিন্তু এটি নিয়ে একটু ছোট্ট করে বলি প্রথমেই যে একটু প্রশ্ন থেকেই যায় যে এখানে দুর্ভিক্ষ হতে পারে এমন আশঙ্কায় জাতিসংঘের তৎপরতাটা যে করিডোর করতে হবে, সেখানে পাঠাইতে হবে, তবে অবশ্যই দুই দেশের সম্মতিতেই করিডোর হতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এর থেকে বড় ভয়াবহ যে জায়গাগুলো আছে, যেমন আমরা গাজার কথা যদি বলি, সেখানে কিন্তু এরকম হিউম্যান কোনো কিছু তৈরি করা হচ্ছে না বা সেরকম চোখে পড়ছে না যে মানবিকতা সেখানে অতটা দেখা দিচ্ছে না। তাহলে কেন বাংলাদেশে যে দুর্ভিক্ষ হতে পারে এমন একটি আশঙ্কায় এখনই করিডোর স্থাপনার এই তাড়াহুড়োটা কেন? মূলত মানুষের সন্দেহের জায়গাটা এখানেই। পৃথিবীতে কি এই ধরনের করিডোর স্থাপন করা হয়েছে, এরকম কোনো নজির আছে বা সেই করিডোরগুলো আসলে কি প্রপারলি ফাংশন করেছে কিনা? হ্যাঁ, বা পৃথিবীতে এই ধরনের করিডোর অনেকবার হয়েছে, বা সবসময় যে প্রপারলি ফাংশন করছে তা নয়, তবে কোনো কোনো জায়গায় তো উপকার পাওয়া গেছে। আপনি জানেন যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইহুদিদের উপর এক ধরনের আক্রমণ শুরু হলো জার্মানি থেকে, তো ওই সময় কিন্তু ইউরোপে বেশ কিছু এরকম করিডোর তৈরি করা হয়, যেখানে মূলত ইহুদি শিশু যারা, বাচ্চা যারা, তাদেরকে যুক্তরাজ্যে নিয়ে আসা হয়। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ইউরোপের একটা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে যুক্তরাজ্যে সেখানে নিয়ে আসা হয়। এরপরেও যদি দেখেন, এরপরেও কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো ফল পাওয়া গেছে, যেমন সেটি হচ্ছে ইথিওপিয়াতে কিন্তু একটা ভালো ফল পাওয়া গেছে। সেখানে আপনি প্রায় লাখখানিকের উপরে লোক কিন্তু আটকে পড়েছিল তাদের ইন্টারনাল যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে। তখন কিন্তু একটা করিডোর স্থাপন করে এই লোকগুলোকে একটা সময় সরিয়ে আনা সম্ভব হয়েছে। আবার দেখা গেছে যে আপনি যদি 2023-এ আমরা উদাহরণ দেখি, যে 23-এ যখন 9 অক্টোবর বা ইসের কথা আসলো যে গাজা অবরুদ্ধ করে ফেললো ইসরায়েল, তখন কিন্তু যে মানবিক করিডোরের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তাদের সহায়তার জন্য, সেটি কিন্তু সেভাবে আর কার্যকর হয়নি। এ ধরনের নজির যেমন আছে 22 সালে আপনি যদি দেখেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যেটা হলো, এই সময় কিন্তু একটা করিডোর করার কথা ছিল, যেটি মাত্র 5 ঘন্টার মতো স্থায়ী ছিল। পরবর্তীতে কিন্তু স্থায়ী হয়নি, কারণ এর মধ্যে দেখা যায় যে শুধু যে মানবিক করিডোরের হয় তা নয়, সঙ্গে সামরিক বিষয়টাও আসে। মানবিক করিডোরের প্রধান বিষয় হচ্ছে জায়গাটাকে বেসামরিক করা এবং একটা নিরাপদ জায়গা তৈরি করা, সেখান থেকে সহায়তা দেওয়া। তো আসলে ওই জায়গাটা শেষ পর্যন্ত ওইভাবে থাকে না, ফলে স্বাভাবিকভাবেই আসলে মানবিক করিডোর আপনি যে বললেন সাকসেস হওয়া না বা সাকসেস না হওয়া, সেটা কিন্তু অনেকটা এর উপরে নির্ভর করে। আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা যখন এই কথাটা জানালেন গণমাধ্যমকে যে মানবিক করিডোর তৈরির বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন, এর পরের দিনই আমরা দেখেছি আবার যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও একটি বক্তৃতায় তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে এই করিডোর স্থাপনের আগে বা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলোচনা জরুরি ছিল। এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশ এখন আরেকটি গাজা হতে চায় না, অর্থাৎ তিনি এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারাও কিন্তু একই ধরনের শঙ্কার কথা জানাচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্যই বলেছেন যে এই বিষয়ে জাতিসংঘের সাথে কোনো আলোচনা হয়নি, কিন্তু যাই হোক বা না হোক এই করিডোরের বিষয়টা আলোচনার মধ্যে রয়েছে। তো এই ধরনের সিদ্ধান্ত যদি সরকার নেয় সেক্ষেত্রে তারা কি একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারে? মানে এই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর একটা কনসার্ন প্রয়োজন আছে বলে মনে করেন? করিডোর আসলে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি কিন্তু আগেই বলছিলাম যে অনেকে সন্দেহ পোষণ করছে যে আসলে এই করিডোরটা কি শুধুই খাবার যাবে। যদি এটা এমন হয় যে দুই দেশের সম্মতিতে তো হচ্ছে, তাহলে যদি এই মানে হবে জাতিসংঘ এবং এমনটাই বলে থাকে, তো যদি তাই হয়, স্টেটমেন্ট দিয়েছে সেখানে তারা বলেছে যে তারা ক্লিয়ার করেছে বিষয়টা, তারা বলেছে যে এই ধরনের করিডোর যদি কখনো স্থাপন করতে হয় সেক্ষেত্রে দুই দেশের সরকারের অনুমতি নিয়ে আসলে করা হবে, না হলে আসলে এই ধরনের করিডোর আসলে করার ক্ষেত্রে জাতিসংঘের আইনি বাধ্যবাধকতা বা আইনি অব্লিগেশনস আছে নানা। হ্যাঁ, এখানে অবশ্যই আছে এবং সেটা হয়তো সেভাবেই তারা জাতিসংঘ করার চেষ্টা করবে। কিন্তু একটু কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের এই মুহূর্তে যে সীমান্ত, যেখান থেকে আপনি করিডোরটা হবে, এই সীমান্তটা কিন্তু আমরা যদি বলি যে মিয়ানমারের হাতে নাই। আপনি যদি এভাবে বলেন তাহলে হচ্ছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার ভাষায় যদি বলি তাহলে কিন্তু একটা নন স্টেট গ্রুপ, অর্থাৎ মিয়ানমার স্টেট না, মিয়ানমারের বাইরে একটা বিদ্রোহী গ্রুপ কিন্তু এই আমাদের যে সীমান্ত এই এলাকাটা দখল কিন্তু তাদের হাতে চলে গেছে। অর্থাৎ ওই সাইডে যে মিয়ানমারের যে সীমান্ত এলাকাটা তারা দখল নিয়েছে। অর্থাৎ আমাদের যদি করিডোর করতে হয় তাহলে যতটা না আমাদের মিয়ানমার সরকারের সাথে আলোচনা করতে হবে জাতিসংঘের, তার থেকে কিন্তু অনেক বেশি আলোচনা করতে হবে রাখাইন আর্মির সঙ্গে। কারণ আপনি বলছিলেন যে আরাকান আর্মির সঙ্গে, এবং রাখাইনের এই যে জায়গাটা আপনি বলছিলেন যে 90% কিন্তু অলরেডি দখল হয়ে গেছে, রাজধানীর কিছু অংশ শুধু বাকি আছে। তার মানে কিন্তু জাতিসংঘ যতই বলুক যে বার্মার সঙ্গে আলোচনার মাধ্যমে তারা এটা করতে চাইবে মিয়ানমারের সঙ্গে, কিন্তু এখানে কিন্তু আরাকান আর্মি বা রাখাইন রাজ্যের যারা যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তাদের সাথে আলোচনা করা ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে তাদেরকে সরিয়ে দিয়ে যদি আমরা যেটা বলছিলাম যে করিডোরের মূল হচ্ছে বেসামরিকীকরণ, অর্থাৎ ওই এলাকাটাকে আমার কোনো সামরিক কোনো উপস্থিতি থাকবে না, তাহলে সেটা কিভাবে হবে? যে এই নিরাপত্তার দায়িত্বে কারা থাকবে? বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের কোনো পুলিশ প্রশাসন বা বিজিবি এরকম, নাকি জাতিসংঘের একটা গোষ্ঠী এখানে এসে থাকবে? তারপরে যে ধরনের রসদ সহায়তা আসবে, অর্থাৎ আমরা জানি যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও হচ্ছে সেখানে, তো সেখানেই যদি সব কিছু নামে এবং সেটা যে যাচ্ছে সেই যাওয়াটা আসলে কি যাচ্ছে? শুধু কি খাবার পানি যাচ্ছে নাকি সেখানে অস্ত্র যাচ্ছে? এমন প্রশ্ন কিন্তু আসতেই থাকবে। তো সেখানে একটা কনসাসনেস আমার মনে হয় সবার দরকার হবে সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয় হচ্ছে যে মিয়ানমারের যদি ওই করিডোর সত্যি আমরা বলি যে বেসামরিকীকরণ করা হয়, তাহলে ওই যে রাখাইনে এখনও যে রোহিঙ্গারা রয়েছেন এবং রাখাইনের লোকজন রয়েছেন, তারা যে আবার বাংলাদেশে নিরাপদ করিডোরে বাংলাদেশেই ঢুকবেন না তার কি নিশ্চয়তা আছে? কারণ করিডোর তো তখন আমার হাতে নাই, তখন হচ্ছে এটা একটা করিডোর হয়ে যাচ্ছে জাতিসংঘের অধীনে, তো সেখানে তো তারা নিরাপত্তার অজুহাতে বাকিরাও ঢুকে যেতে পারে। এমনিতে আমরা বিরাট বোঝা নিয়ে আসছি। এমন গণমাধ্যমগুলো বলছে যে গত কয়েক মাসে প্রায় 1 লাখের মতো। হ্যাঁ, এটা কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে, যারা হয়তো ওইভাবে সংখ্যা গোনা হয়নি কিন্তু প্রচুর আসছে। তাহলে করিডোর যদি ফাঁকাই পাওয়া যায় তাহলে তো তখন ঢুকবে প্রচুর, তো সেই ভার সামলানোর মতো কি অবস্থা আমাদের আছে? তো এই জন্যই কিন্তু একটা বড় রাজনৈতিক দলের, যেটা আপনি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বা অন্যরাও বলছেন, এটি তো খুবই জরুরি যে কথা বলা উচিত সবার সঙ্গে, সরকার একটা কথা বলা উচিত। এবং আপনি যেটি বলছিলেন যে শফিকুল আলম বলেছেন যে প্রেস সচিব যিনি যার কথা বলছিলেন যে আলোচনা হয়নি, কিন্তু যতই তিনি এটা বলুক না কেন, এটা নিয়ে যে এক ধরনের কথাবার্তা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা যখন সেটা বলেছে, হয়তো এটা বাস্তবায়নের মতো সিদ্ধান্তে আসা যায়নি, কিন্তু এটা আলোচনার মধ্যে কিন্তু বিষয়টা আছে। ফলে বিষয়টাকে খুব ছোট করে দেখার সুযোগ নাই। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই দিয়ে প্রায় 20 লাখের মতো রোহিঙ্গা বিভিন্ন সময় আসছে, একটা বড় ঢল আসছে 2017-তে। তো এরপর আর এটার বোঝা বহন করা, তারপরে করিডোর করতে গিয়ে যদি ওইখান থেকে আরও কিছু শিবির সরিয়ে, মানে রোহিঙ্গা শিবিরগুলোকে সরিয়ে যদি আরও ভেতরের দিকে আনতে হয়, তাহলে তো আমাদের কক্সবাজার প্রায় বলা যায় বান্দরবনের কাছাকাছি পর্যন্ত এসে আটকে যাবে অনেক জায়গা। ফলে এই অবস্থা ভার নেওয়ার মতো অবস্থা বাংলাদেশের নাই, এটা বুঝতে হবে। অনেকে যে বলছেন যে নিরাপত্তার শঙ্কা রয়েছে, কি ধরনের নিরাপত্তার শঙ্কা কথা তারা আসলে মাথায় রাখছেন? আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে নিরাপত্তা সংখ্যার বিষয়টা অবশ্যই অনুমান নির্ভর, তবে উড়িয়ে দেওয়ার মতো নয়। নিরাপত্তা সংখ্যা নিয়ে তারা যেটা বলেন সেটা হচ্ছে যে যদি এরকম করিডোর হয় এবং সেটা নিরাপত্তা জাতিসংঘের মাধ্যমেই হয়, তো জাতিসংঘে একটা বড় মূল জাতিসংঘকে আসলে আমরা ওই মানে বলি বা না বলি, এটা আসলে যুক্তরাষ্ট্র চালায়। তো তাহলে কি ওই অঞ্চলের যে এক ধরনের নিরাপত্তা সেটা জাতিসংঘের অধীনে, বাইরে হয়তো আমরা জাতিসংঘের অধীনে দেখবো, কিন্তু ভেতরে কি সেটা যুক্তরাষ্ট্রের অধীনে চলে যাবে? যেটি নিয়ে তো বিভিন্ন সময় ধরনের কথা হচ্ছে যে কক্সবাজারের ওই এলাকাটা কি তাহলে অন্য কারো অধীনে চলে যাচ্ছে কিনা, অন্য কেউ এটা নিয়ন্ত্রণ নিচ্ছে কিনা। যেহেতু এই এলাকাটা তো আপনি জানেন যে চীন, যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো এর একটা বড় জায়গার মধ্যে আমরা হয়ে গেছি একটা
ভূ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এখন নিজস্ব আমাদের শক্তি ওইভাবে নাই, কিন্তু আমাদেরকে যদি কেউ ব্যবহার করতে চায় কিনা সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ চীনকে ঠেকানো, ভারতকে নানা জায়গা থেকে ঠেকানো, এটিও তো কোনো কোনো দেশের স্বপ্ন তো থাকেই। তো সেই বিষয়গুলো যেহেতু এই প্রসঙ্গগুলো কিন্তু বাংলাদেশে বহুত আলোচিত, এই জন্য এটা নিয়ে খোলামেলা আলোচনা হওয়াটা জরুরি, পরিষ্কার হওয়াটা জরুরি। পরিষ্কার যদি না হয় তাহলে কিন্তু এই করিডোর নিয়ে নানা ধরনের কথা উঠবে, যা আসলে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করবে। অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।